ধরেন আপনি দেশের বাইরে পড়াশোনা করতে যাবেন, মাত্র ডিসাইড করলেন এবং কোন কান্ট্রি, কিছু কান্ট্রি হয়তো সিলেক্ট করছেন। সো এই সময়টাতে আপনার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি ফ্যাক্টরসগুলো কোনগুলো? সো টপিকটা আমি সাজাইছি অ্যাকচুয়ালি হাউ শুড ইন্টারন্যাশনাল স্টুডেন্টস চুজ আ স্টাডি ডেস্টিনেশন ফর হায়ার এডুকেশন। স্টাডি ডেস্টিনেশন কীভাবে চুজ করবেন, সো নিউট্রালি আপনাকে যদি পরামর্শ দিতে হয় সেভাবে দেওয়ার চেষ্টা করবো এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমি 7টা কি ফ্যাক্টরস সাজাইছি, যেখানে আমার আপনার গোল, ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি, ক্যারিয়ার প্ল্যান এবং লাইফস্টাইল প্রেফারেন্স, এগুলাই আসলে আমার এন্টায়ার ক্যারিয়ারে আমি যত স্টুডেন্টের কাছ থেকে তাদের কোয়ারিগুলো শুনেছি ওটার উপর বেস করে আমি একটা সামারি করেছি। আমার হাতে ফোনটা আছে, সো একটা লম্বা সামারি, তার মধ্যে আমি 7টা মেজর ফ্যাক্টর নিয়ে আজকে ডিসকাস করবো, যেটা আসলে নিউট্রালি আপনার লাইফ প্ল্যানে ভ্যালু অ্যাডিশন দিবে, ভ্যালু অ্যাড করবে বলে আমার কাছে মনে হচ্ছে। তো আবারও আপনার নিজের সিনারিওতে আসি। ধরে নেন আপনি দেশের বাইরে পড়াশোনা করতে যাবেন, সেটা যে কোনো স্টেজে হোক না কেন, আপনি এখন সেটা ডিসাইড করলেন এবং আপনি কয়েকটা কান্ট্রিও আমি ধরে নিলাম আপনি সিলেক্ট করছেন যে এই কান্ট্রিতে আপনি পড়াশোনা করতে যাবেন। তো সেক্ষেত্রে আপনার এখন কোন কোন বিষয়গুলো ফ্যাক্টরগুলো আপনার মাথায় আসা উচিত এবং কোনগুলো ফ্যাক্টরের উপর বেস করে আপনি কিভাবে একটা ডেস্টিনেশন চুজ করবেন, সামটাইমস ইউনিভার্সিটিও চুজ করবেন, সেই বিষয়গুলো নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করব 7টা কি ফ্যাক্টর নিয়ে। চলেন তাহলে শুরু করি। প্রথম ফ্যাক্টরের জন্য আপনারা যদি নোট লিখে রাখতে চান, সেক্ষেত্রে আমি বলবো যে একাডেমিক গোলস এবং কোর্স অ্যাভেলেবিলিটি, এই একটা নোট নিতে পারেন যে একাডেমিক গোল কি হওয়া উচিত, মানে আপনার সেটা কি হওয়া উচিত সেটা আপনি ভালো জানেন, এবং কোর্সের অ্যাভেলেবিলিটি। সো প্রথম কোয়েশ্চেন আপনাকে আস্ক করবেন, ধরেন আমি কিন্তু আগে বলেছি, আপনি ধরে নিলাম যে আপনি আপনার ডেস্টিনেশন অলরেডি চুজ করে ফেলছেন, যে কান্ট্রি এ, কান্ট্রি বি, কান্ট্রি সি, এই জিনিসগুলোতে আপনি অ্যাপ্লাই করবেন। তো সেক্ষেত্রে ধরেন আপনার কোর্সটা তো বেস্ট স্যুট কি আপনি বেটার জানেন। তো সেই অনুযায়ী প্রথম আপনি কোয়েশ্চেন যেটা করবেন, আপনি ধরেন একটা ডেস্টিনেশন চুজ করছেন, তো সেক্ষেত্রে আপনার প্রথম কোয়েশ্চেনটা হওয়া উচিত যে এই ডেস্টিনেশনটা ওই কোর্সটা প্রোভাইড করে কিনা, বা করলেও সেটার ভ্যালু আদৌ আছে কিনা ওই দেশে ইটসেলফ। ইন্টারন্যাশনাল রিকগনিশনের বিষয়টা পরে আসতেছি। তো প্রথম জিনিসটা হচ্ছে, ডাজ দ্য কান্ট্রি অফার দ্য স্পেসিফিক কোর্স অর স্পেশালাইজেশন আই ওয়ান্ট। এটা মোস্ট অফ দ্য স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করে না, পরে যাওয়ার পরে স্টুডেন্টের কাছ থেকে আমি যে ফিডব্যাকগুলো পাই সেটার উপর বেস করে আমি কোয়েশ্চেনটা ইনপুট করলাম। তো জেনারেল একটা কোর্স তো সব দেশই প্রোভাইড করে, বাট স্টিল আপনার অনেক ডিপ রিসার্চ করতে হবে। ধরেন আপনি একটা স্পেসিফিক কোর্সে যাচ্ছেন, সো সেক্ষেত্রে ওই দেশটা, ওই ডিগ্রিটার ভ্যালু ওই দেশে কেমন আছে সেটা ঠিকমতো প্রোভাইড করে কিনা, তাদের ইন্ডাস্ট্রিয়াল কানেকশন কেমন আছে, সব কিছু জেনে বুঝে যাওয়া ভালো। কারণ একটা টাকা ইনভেস্ট করছেন, সেটার রিটার্নটাও যেন সোশ্যালি অ্যাকসেপ্টেড হয় এবং যে কোনো মার্কেটে সেটা কাজে লাগে। পরের কোশ্চেন হচ্ছে কোয়ালিটি অফ এডুকেশন। যে ইউনিভার্সিটি বা কান্ট্রিটা চুজ করছেন, সেই কান্ট্রির এবং ওই স্পেসিফিক ইউনিভার্সিটির কোয়ালিটি অফ এডুকেশনটা ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজড কিনা। কারণ ধরে নেন আপনি একটা দেশে যাচ্ছেন, ওখানে হয়তো সেটেল ডাউন করবেন বা একটা লম্বা সময় ধরে থাকবেন, এ ধরনের একটা প্ল্যান আছে, দ্যাটস গুড। বাট কোনো এক সময় যদি আপনাকে আরেকটা কান্ট্রিতে মুভ করা লাগে, অথবা কোনো একটা সময় যদি বাংলাদেশে ব্যাক করতে হয়, তাহলে অবশ্যই আপনার ওই ডিগ্রিটাকে কিন্তু সেল করে আসতে হবে, কারণ আপনার তো কিছু করতে হবে। সো সেক্ষেত্রে ইন্টারন্যাশনালি রিকগনাইজড কোনো ডিগ্রি যদি না হয়, তাহলে ধরেন আপনি কোনো একটা কারণে অন্য একটা কান্ট্রিতে মুভ করছেন, তো সেক্ষেত্রে আসলে ওই ডিগ্রি দিয়ে আপনি জব পাবেন না, ইভেন বাংলাদেশে আসলেও সেটা কাজ করবে না। সো রেকগনাইজড কোনো ডিগ্রি অবশ্যই থাকা বাধ্যতামূলক, কারণ আপনি একটা ইনভেস্ট করছেন, সেটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট ফিউচারে খুবই সেন্সিটিভ, কারণ যে কোনো সময় আপনার মুভ করা লাগতে পারে। সো আপনি ইউ নেভার নো, রাইট? সো যে কোনো সময় যেহেতু মুভ করা লাগতে পারে, আমি এমন একটা ডিগ্রি নিব অন্তত মুভ করলেও যেন আমার লাইফটা রিস্কে না পড়ে, সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস। লাস্ট ফ্যাক্টর এই পয়েন্টে হচ্ছে, আপনি যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন, ডেস্টিনেশনের সাথেই এটা কানেক্টেড, ওই পার্টিকুলার ইউনিভার্সিটিটা কি রিসার্চ ওরিয়েন্টেড নাকি ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড। ধরেন আপনি একটা ডিগ্রি নিতে যাচ্ছেন, যেটার আপনার ফোকাসই হচ্ছে আপনি একটা নির্দিষ্ট সেক্টরে ওই দেশে বা ইন্টারন্যাশনালি যেখানে যান, আগের ফ্যাক্টর সহ মিলায় যদি বলি, আপনি কোনো রিস্ক নিতে চান না, আপনি ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান, বাট আপনি খুব হাই র্যাঙ্ক একটা ইউনিভার্সিটি চুজ করছেন যেটা আসলে রিসার্চ ওরিয়েন্টেড, তো ওদের সব কিছু ডিগ্রিতে রিসার্চকে ফোকাস করবে। সো আপনার ইন্ডাস্ট্রি কানেকশন বা ওই ধরনের ওয়ার্ক মডেল আপনার পড়াশোনার ভিতরে কিন্তু নাও দিতে পারে। সো সেক্ষেত্রে আপনার স্বাভাবিকভাবে খুব হতাশ হওয়াটা স্বাভাবিক, যে দেখা গেছে ইন্ডাস্ট্রি কানেকশনটা ওইভাবে পাচ্ছেন না, যেখানে আপনার ফ্রেন্ড আরেকটা ইউনিভার্সিটিতে পড়ে হয়তো আইকিয়া অথবা নকিয়া অথবা মানে আমি ট্র্যাডিশনাল কোম্পানির থেকে শুরু করে কোকাকোলা, পেপসি, মানে সব জায়গাতেই আসলে সে এঙ্গেজ হওয়ার একটা ফ্যাক্টর পাচ্ছে বেসড অন হিজ ডিপার্টমেন্ট।
সো এই জিনিসটা অনেক মাথায় রাখবেন যে আপনি রিসার্চে যদি যান তাহলে রিসার্চের জন্য ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা কেমন এবং ওই দেশটা রিসার্চের জন্য কেমন, সেম গোজ ফর ইন্ডাস্ট্রি ফোকাস। যদি আপনি জব মার্কেটে ঢুকতে চান তাহলে ওই দেশ এবং ইউনিভার্সিটি পার্টিকুলারলি ওই ইন্ডাস্ট্রির জন্য আপনাকে কতটুকু এঙ্গেজমেন্ট দেবে সেটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এটা জবে ঢুকতে আপনাকে অনেক বেশি হেল্প করবে। নেক্সট পয়েন্ট হচ্ছে আমি একটা কেস স্টাডি দিব। ধরেন আপনি বা যে কোনো একটা স্টুডেন্ট, তাহলে আপনি আর খুব বুঝতে পারবেন, সে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশোনা করতে চাচ্ছে, কিন্তু তার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, মানে রেলেভেন্ট ডিগ্রি আছে। ডেফিনেটলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়তো সে ব্যাচেলর করে নাই, ইনফরমেশন টেকনোলজি অথবা কোনো একটা ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর করছে এবং ইভেনচুয়ালি এখন সে কাটিং এজ রোবোটিক্স রিসার্চে, বুঝেন, কিন্তু রোবোটিক রিসার্চে সে কাজ করছে। এখন সে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশোনা করতে যেতে চায়। তো এখন আমি তার ফোকাস অনুযায়ী আমি যদি বুঝি তার মনের কথাটা, যে লাইক সে রোবোটিক রিসার্চে কাজ করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যেতে চাচ্ছে, তার মানে মেশিন টাইপের কোনো একটা কিছুতে সে এআই নিয়ে কাজ করতে চায়। এটা তার সাথে কথা বললে আরও বুঝতে পারবো। এটাই যদি সিনারিও হয়ে থাকে তাহলে আমি বলবো জার্মানি তার জন্য সবচেয়ে ভালো অপশন। এবং আমি এটাও নোট করছি যে জার্মানি কেন পপুলার, বিকজ হচ্ছে তাদের স্ট্রং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিজ আছে, যেমন TU মিউনিক, তারপরে অ্যাফোর্ডেবল টিউশন, প্লাস হচ্ছে মাস্টার্স প্রোগ্রামগুলো ইংলিশে পড়ায়। সো সব কিছু মিলে এটা যদি তার সাথে ম্যাচ করে, সো দেখা গেছে তার লিস্টে জার্মানিও ছিল, সো অন্য অন্য কান্ট্রি তাকে স্কিপ করতে হবে বেসড অন দিস সিনারিও। সো এভাবেই আসলে একটা কান্ট্রি চুজ করতে হয়। চলুন নেক্সট হচ্ছে যাই। আপনাদের জন্য নোট যেটা যদি রাখতে চান সেটা হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি, টিউশন এবং লিভিং কস্ট সম্পর্কে আপনার ভালো একটা ধারণা থাকতে হবে। সো এটা হচ্ছে আপনার জন্য নোট, অ্যাফোর্ডেবিলিটি, টিউশন অ্যান্ড লিভিং কস্ট। সো সেক্ষেত্রে আপনি আপনাকে কি আস্ক করবেন, ধরেন আপনি ওই কান্ট্রিগুলো চুজ করলেন, আগের সিনারিও সব কিছু ডান, এখন আপনার নোট নেওয়া শেষ যে আপনি জার্মানিতে যাবেন ফর এক্সাম্পল। এখন আপনার আস্ক করা উচিত আপনাকে যে আপনার টিউশন ফি বাজেট কতটুকু, কস্ট অফ লিভিংয়ের বাজেট কতটুকু। তারপরে আপনার যদি ফাইন্যান্সিয়াল সেন্সিটিভিটি থাকে তাহলে আপনার জিজ্ঞেস করতে হবে ওই স্পেসিফিক কান্ট্রিটা স্কলারশিপ কত পার্সেন্ট দেয়, পার্ট টাইম জব করার কোনো পারমিশন দেয় কিনা, ফান্ডিংয়ের কোনো অপশনস দেয় কিনা। সো এগুলোর উপর বিবেচনা করে, মানে ফাইন্যান্স যদি আপনার একটা ভালো ফ্যাক্টর হয়ে থাকে, সো সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে জার্মানি আবার বাদও হয়ে যেতে পারে। সো এই জিনিসগুলো নিজেকে আস্ক করবেন। করার পরে আমি একটা সিনারিও দিই, তাহলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। ধরেন একটা স্টুডেন্ট যে হচ্ছে আমাকে এসে বললো, বা আপনি নিজেকে নিজে যদি বলেন যে তার প্ল্যানটা হচ্ছে সে খুব লিমিটেড বাজেটের মধ্যে দেশের বাইরে যেতে চায়, এবং সে লিমিটেড বাজেটের মধ্যে কিন্তু আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হবে না। ডেফিনেটলি ওটা অতটুকু সেন্স আপনার আছে বলে আমি মনে করতেছি। তো সেক্ষেত্রে সে ধরেন যে বিজনেস ম্যানেজমেন্টের কোনো একটা সাবজেক্টে সে ইন্টারেস্টেড, এবং সে টিউশন ফিটা কম হলে ভালো হয়, অ্যাফোর্ডেবিলিটির চেষ্টা করছে আর কি, স্কলারশিপ আছে বা সব কিছু মিলে এই ধরনের একটা সিচুয়েশন। তো দেখেন এই ধরনের সিচুয়েশন যদি আপনার মেনটেন করতে হয়, অ্যাগেন প্রথম ফ্যাক্টরের মোস্ট অফ দ্য থিংস যেটা আপনার জন্য ইম্পর্টেন্ট সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। যেমন ধরেন বিজনেস ম্যানেজমেন্টটা যেখানে পড়বেন সেই জায়গায় বিজনেসের জব কতটুকু অ্যাভেলেবেল আছে, সেই জব দিয়ে আপনি লং টার্ম কোথাও থাকতে পারবেন কিনা, অথবা কান্ট্রি যদি মুভ করেন তাহলে পার্টিকুলারলি ওই ইউনিভার্সিটির ডিগ্রি দিয়ে অন্য অন্য কান্ট্রিতে আপনি ভালো জব পাবেন কিনা। ধরেন এগুলো সব নাম্বার ওয়ান ফ্যাক্টর আপনি কনসিডার করছেন। এখন আমি আপনার সাথে কথা বলে বুঝতে পারছি যে আপনার টিউশন ফি, কস্ট অফ লিভিং এগুলো একটু অ্যাফোর্ডেবল হলে ভালো হয়, স্কলারশিপ পাইলে ভালো হয়, বা টিউশন ফি খুব রেঞ্জের মধ্যে থাকলে ভালো হয়, রাইট? সো সেক্ষেত্রে আমি এই প্রোফাইলের জন্য সাজেস্ট করবো ক্যানাডা ইজ দ্য বেস্ট অপশন ফর ইউ। সেটারও আমি একটা নোট নিছি, কারণ হচ্ছে ক্যানাডা কলেজ এবং ইউনিভার্সিটি বোথ সাইডে টার্সিয়ারি এডুকেশন প্রোভাইড করে, যেটা আসলে ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে খুব একটা কমন না। সো সেক্ষেত্রে কলেজে পড়লে আপনার টিউশন ফি অনেক কমবে, ইউনিভার্সিটিতে টিউশন স্কলারশিপের অপরচুনিটি অনেক বেশি আছে, ফান্ডিংয়ের অপরচুনিটি আছে যেটা আপনি চেয়েছিলেন। তারপরে হচ্ছে মানে পড়াশোনা শেষে আপনার পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট আছে। এবং আপনার আরেকটা কোয়েশ্চেন ছিল, আমি সিনারিও থেকে বলছি যে পার্ট টাইম জব আপনি করতে পারবেন কিনা। তো সেক্ষেত্রে 20 ঘন্টা পার্ট টাইম জব অ্যাভেলেবেল থাকে পার 7 ডেজে উইকে। সো এটা একটা সিনারিও। সো এভাবেই কান্ট্রি সিলেক্ট করতে হয়। তারপরে আপনি যে নোটটা নেবেন সেটা হচ্ছে পোস্ট স্টাডি ওয়ার্ক অপরচুনিটিস এবং পিআর পাথওয়ে। পিআর নিয়ে আসলে আমি সবসময় অত বেশি একটা কথা বলতে চাই না, আমার কনসেপ্টটা একটু ডিফারেন্ট, বিকজ আমি মনে করি যে পার্মানেন্ট রেসিডেন্সি, সিটিজেনশিপ এগুলো থেকে দৌড়ানোর পেছনে ওই দেশে আপনি কতটুকু ভ্যালু অ্যাড করছেন, ডেফিনেটলি আপনি ওই টাকা রিটার্ন অন ইনভেস্টমেন্ট অনেক ভালো একটা ভ্যালুয়েবল কিছু আনবেন, সেটাই বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। দেশ আপনাকে এমনিই রাখবে কোনো না কোনো একটা পাথওয়ে দিয়ে, বা অন্য কোনো একটা দেশ আপনাকে এমনিতে হায়ার করবে ইফ ইউ হ্যাভ সামথিং valuable to add on your mind for that country. যাই হোক, এটা আমার থট।
বাট মোস্ট অফ দ্য স্টুডেন্ট এগুলোই চিন্তা করে যে পোস্ট স্টাডি ওয়ার্ক অপরচুনিটি আছে কিনা, পড়াশোনা শেষে আমি কয়েকদিন কাজ করতে পারবো, পিআর এর পাথওয়ে আছে কিনা। তো সেক্ষেত্রে আপনার প্রথম যে কোয়েশ্চেনটা আপনার করা উচিত সেটা হচ্ছে ওই কান্ট্রিতে পড়াশোনা শেষে আপনি লম্বা সময় থাকতে পারবেন কিনা উইদাউট এনি কাইন্ড অফ রুলস অ্যান্ড রেগুলেশন। মানে আমি পড়াশোনা শেষ করছি, এখন আমি থাকতে চাই লম্বা সময়, যেটাকে আমরা কমনলি পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা বলি, সেটা আছে কিনা। সেকেন্ড আপনার কোয়েশ্চেনটা হচ্ছে ধরেন আমি সেটাতে যদি থাকি, পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে যদি আপনার টার্গেট থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওই কান্ট্রির স্ট্রেট পাথওয়ে আছে কিনা। আমি কনফিউশন কিছু চাই না। সো আপনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট নোট হচ্ছে আপনার হয়তো নেদারল্যান্ডস পছন্দ হতে পারে, আপনার হয়তো অস্ট্রেলিয়া পছন্দ হতে পারে, আপনার হয়তো নিউজিল্যান্ড পছন্দ হতে পারে, বাট এই দুইটা কোয়েশ্চেন আপনাকে অ্যান্সার করছে কিনা সেটা সবচেয়ে বেশি ফ্যাক্টর। এগুলোর ওভারঅল একটা কারণ আমি আপনাকে লাস্টে বলবো, যে ইমোশনকে প্রাধান্য দিবেন না। তো এই দুইটা কোয়েশ্চেন যারা আপনাকে পারফেক্টলি অ্যান্সার করতে পারবে সেই কান্ট্রিতেই যাওয়া উচিত। আমি একটা সিনারিও বলি, ধরেন একটা স্টুডেন্ট সে নার্সিং নিয়ে খুব প্যাশনেট এবং সে বলতেছে সে নার্সিং এখানে ধরেন ডাক্তারি পড়ছে, বাংলাদেশে তো নার্সিংও পড়ছে, বাট ওইভাবে অস্ট্রেলিয়াতে যাওয়ার ট্রেন্ডটা আমি খুব একটা দেখি না। বাট ধরে নিলাম ফর অ্যান এক্সাম্পল উনি নার্সিং বা মেডিকেল সায়েন্সে বা ডাক্তারি এমবিবিএস বাংলাদেশ থেকে পড়াশোনা করছে। এখন উনি নার্সিং নিয়ে খুব প্যাশনেট, উনি জানে ইন্টারন্যাশনালি ডক্টর কি নার্স কি এটা খুব জানে ধরে নিলাম, এবং বাইরে সেটেল করতে চায়, লং টার্ম ক্যারিয়ার অপরচুনিটিও চায়, ফ্যামিলি নিয়েও সেখানে একবারে থাকতে চায়। এই ধরনের সিনারিও যদি হয় সেক্ষেত্রে ডেফিনেটলি ওনাকে ইংলিশে একটু ভালো হতে হবে, কারণ কাউকে ট্রিটমেন্ট দিতে গেলে এটা যে কোনো দেশে হোক, নার্স হোক আর থ্রু জেনারেল ফিজিশিয়ান হন না কেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আইএলটিএস এর স্কোরটা অনেক ভালো তুলতে হয়। এগুলো কিছু কিছু স্পেসিফিক সাবজেক্ট আছে, আপনারাও জানেন যে সেগুলোতে আইএলটিএস এর কোর্সের রিকোয়ারমেন্টটা অনেক বেশি থাকে, স্কোর রিকোয়ারমেন্টটা। তো ধরে নিলাম সব কিছু মেনটেন করছে, তাহলে প্রোফাইলটা কি নার্সিং চাচ্ছে, লং টাইম একটা ক্যারিয়ার চাচ্ছে, পার্মানেন্টলি থাকতে চাচ্ছে, তো সেই সমস্ত ক্ষেত্রে ডেফিনেটলি অস্ট্রেলিয়া তার জন্য সবচেয়ে বেস্ট অপশন। দেখেন পয়েন্ট ঘুরে গেল, সাবজেক্টের উপর বেস করে, অবজেক্টিভের উপর বেস করে অনেক কিছু হয়। অস্ট্রেলিয়াতে আসলে নার্সিংটা খুব ইন ডিমান্ড একটা সাবজেক্ট, এটা সবাই জানে। সেখানে 2 থেকে 6 বছরের পর্যন্ত টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসা নিয়ে থাকার একটা অপশন আছে। হেলথ কেয়ার জব অপরচুনিটি অস্ট্রেলিয়াতে seek.com-এ এখনও যদি ঢুকেন দেখবেন যে প্রচুর জব অ্যাভেলেবল, কিন্তু ওইভাবে ক্যান্ডিডেট নেই। চলেন আপনাদের 4 নম্বর পয়েন্টে নেই, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ এবং কমিউনিকেশন। এটা আপনারা তাহলে একটা পয়েন্ট লিখেন যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন। সো এক্ষেত্রে আপনি নিজেকে কি আস্ক করবেন, সেটা হচ্ছে এক্ষেত্রে আপনাকে যেটা আস্ক করতে হবে সেটা হচ্ছে আপনি কিসে ফ্লুয়েন্ট। ধরেন আপনি জার্মান ভাষায় ফ্লুয়েন্ট, অথবা আপনি ইংলিশে ফ্লুয়েন্ট, অথবা আপনি ফ্রেঞ্চ ভাষাতে ফ্লুয়েন্ট, কিছু না কিছু। মানে আইএলটিএস দিয়ে যদি কম্পেয়ার করি, যেমন আইএলটিএস আপনার 6.5 আছে, ধরে নেওয়া যে আপনি ফ্লুয়েন্ট, 7 থাকলে তো আরও ভালো। তো এরকম আপনি ধরে নেন যে আপনি কিসে ফ্লুয়েন্ট, কোনো না কোনো একটা ল্যাঙ্গুয়েজ জানতে হবে। দেশের বাইরে পড়তে গেলে অবশ্যই বাংলাতে কোনো কিছু পড়াবে না। সো এখন ইউরোপে গেলে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের অপশনস আছে, আর অন্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড এবং ইনক্লুডিং ইউরোপ সব জায়গাতে ইংলিশটা খুবই কমন। সো সেক্ষেত্রে ধরে নিলাম আপনি ইংলিশে ফ্লুয়েন্ট। সো হোয়াট এভার এলস আপনি আপনাকে আস্ক করেন আপনি ফার্স্টে কিসে ফ্লুয়েন্ট। ধরেন আপনি নেদারল্যান্ডসেই যাবেন, অথবা আপনি জার্মানিতে যাবেন, ফ্রিতে পড়তে যাবেন, তো সেক্ষেত্রে তো আসলে জার্মান ল্যাঙ্গুয়েজ জানা ছাড়া কোনো ওয়ে নেই। সো আপনি কিসে ফ্লুয়েন্ট, ধরে নিলাম আপনি ইংলিশে ফ্লুয়েন্ট। সেকেন্ড কোয়েশ্চেন আপনি আপনাকে করবেন যে ইংলিশে কথা বলে বা বলে না এই ধরনের কান্ট্রিতে আপনি কমফোর্টেবল কিনা। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। শুধু তো ক্লাসই আপনি করবেন না, আপনাকে পার্ট টাইম জব করতে হবে, আপনাকে সোশ্যালি ওই সমস্ত জায়গায় মিশতে হবে, নেটওয়ার্কিং আপনাকে বানাইতে হবে, নাহলে তো ভালো জব পাবেন না। বা ইভেন আপনার যদি বিজনেস প্ল্যানও থাকে তাহলে তারও স্ট্রঙ্গার নেটওয়ার্ক আপনাকে বানাইতে হবে। তো নেটওয়ার্কিং এগুলো সব কিছু সোশ্যাল টাইজ মেনটেন করতে গেলে ডেফিনেটলি আপনি দেখবেন যে ওই দেশে যে ল্যাঙ্গুয়েজগুলো চলে সেটাতে আপনি কমফোর্টেবল কিনা, কারণ লাইফস্টাইলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি মিশছেন কোথায়, ক্লাস তো 3-4 ঘন্টা 5 ঘন্টা থাকতেছে, বাকি সময়টা আপনি কই থাকতেছেন, তাদের ল্যাঙ্গুয়েজ কি, ওটাতে আপনি কমফোর্টেবল কিনা সেই জিনিসটা জানতে হবে। ধরে নেন আপনি বললেন যে আপনি ইংলিশে কমফোর্টেবল, তো জার্মান ফ্রেঞ্চ আপনি জানতে পারবেন না, এবং সেক্ষেত্রে আপনি একটা ডিফারেন্ট কোনো কান্ট্রি চাচ্ছেন। মানে ইংলিশে আপনি খুবই ফ্লুয়েন্ট, কিন্তু আপনি কানাডা, ইউএসএ বা কমন যে পপুলার স্টাডি ডেস্টিনেশন কোনো একটা কারণে ধরেন আপনি ওখানে যেতে চাচ্ছেন না। আবার আপনি ল্যাঙ্গুয়েজও কনসিডার করবেন না, জার্মান, ফ্রেঞ্চ, ইটালিয়ান এই সমস্ত ল্যাঙ্গুয়েজও আপনার জানা নেই, তাহলেও কিন্তু অপশন আছে। সো সেক্ষেত্রে আপনি যেহেতু ডিফারেন্ট কোনো কিছু চাচ্ছেন, আমি কিন্তু একটা কেস স্টাডি দিচ্ছি আপনাকে। সো আমারই একটা স্টুডেন্ট ধরেন এরকম কিছু চাচ্ছে যে ভাই আমি ইংলিশে খুব ভালো, কিন্তু আমি আসলে কমন ইংলিশ কান্ট্রিতে যাইতে চাইতেছি না, আবার উপরে সবগুলো লেয়ার আমাকে মেনটেন করতে হবে, 1, 2, 3 নাম্বার যে পয়েন্টগুলো বলছি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ইউ ক্যান চুজ আয়ারল্যান্ড, কারণ ইটস এ ডিফারেন্ট কান্ট্রি, ইংলিশ ইজ দ্য মেইন ল্যাঙ্গুয়েজ, এবং ওয়ার্ল্ড র্যাঙ্ক ইউনিভার্সিটি আছে, কালচার ইজ ডিফারেন্ট, যেটা আপনি চাইছেন, সেটেল ডাউনও করা যায়। সো একটু এক্সপেন্সিভ, বাট আপনাকে তো সব দিকেই বিবেচনা করতে হবে, যেহেতু আপনি ডিফারেন্ট কিছু চাচ্ছেন। সো এটা একটা উদাহরণ।
সেকেন্ড হচ্ছে ফিফথ নাম্বার হচ্ছে আপনি নোট নেন কালচারাল ফিট অ্যান্ড লাইফস্টাইল। এটা অনেক ইম্পর্ট্যান্ট, এটা অনেকেই গুরুত্ব দেয় না। তো গুরুত্ব দেওয়া বা না দেওয়ার আগে আমি আপনাকে কোয়েশ্চেনটা করি, আপনি একটা স্পেসিফিক কান্ট্রি চুজ করছেন উপরে 4টা ফ্যাক্টর কনসিডার করে, এখন আপনি নিজেকে আস্ক করবেন ওই দেশের কালচার এবং লাইফস্টাইল কি, সেই জিনিসটার সাথে আপনি কতটুকু খাপ খাওয়াতে পারবেন। ওখানকার মানুষ, স্টুডেন্ট কমিউনিটি জেনারেলি ক্লাসের সময় কি করে, ক্লাসের বাইরে কি করে, নিউ ইয়ারের সময় কি করে, তারপরে কালচারাল যে প্রোগ্রামগুলো হয় সেই সময় তাদের কালচারটা কি, সেখানে কালচারিজম মেনটেন করতে হলে আমাকে একসাথে তো অনেকগুলো স্টুডেন্টের সাথেই প্রথমে থাকতে হবে। সো সেক্ষেত্রে আপনার বা কমিউনিটির সাথে আপনাকে থাকতে হবে, সেক্ষেত্রে ওরা কী করে এবং ওই জিনিসটা আপনি নিতে পারবেন কিনা এটা আগে বুঝেন। অনেকে কিন্তু কালচার শক খায়, যাওয়ার পরে প্রথমে যে একটা ফ্যামিলি মিস করা বা ওই ধরনের একটা নতুন কালচারে ঢোকা, ওইটা শখ 15-20 দিনে বা 2 মাসে এমনি কাটা যাবে। এরপরে আর একটা কালচার শখ হচ্ছে আমি তো এই ধরনের কালচার চাই নাই, আমার মেন্টালিটি তো মাইন্ডসেট তো এরকম না। সো আগে ওটা জিজ্ঞেস করেন, ইউটিউবে ভিডিও দেখেন, ওই দেশের কালচার সম্পর্কে জানেন, ওই দেশের যদি ট্রাভেল কোনো অফিসিয়াল ওয়েবসাইট থাকে সেটা দেখেন যে তাদের আসলে কি রিপ্রেজেন্ট করে। সো ওই সমস্ত বিষয় বিবেচনা করে আপনার মনে হয় এই কোয়েশ্চেনটা করা উচিত। এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টের কমিউনিটিটা ওই দেশে স্ট্রং কিনা সেই জিনিসটা জানা খুব জরুরি, কারণ আপনি নিজে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। সর্বপ্রথম আপনি ভাববেন আপনার মনের মধ্যে যতই ওয়েস্টার্ন কালচার বা সাউথ ইস্ট কালচার যাই থাকুক না কেন, আপনি মাথায় রাখবেন যে আপনি যে কমিউনিটিতে যাচ্ছেন সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কমিউনিটি। তো ওই দেশে ওটার স্ট্রেংথ কতটুকু, গভর্নমেন্ট ওদেরকে প্রোটেক্ট করে কতটুকু, এই জিনিসটা জানা খুব জরুরি। লাস্ট কোয়েশ্চেন করবেন, আপনি মেল হন আর ফিমেল হন সব দিক বিবেচনা করে আপনি ওই দেশে সেফ এবং ওয়েলকামড কেন। এখন দেখেন একটা ইন্টারেস্টিং সিনারিও দিচ্ছি, সেটা হচ্ছে ধরেন একটা স্টুডেন্ট ফিমেল ধরেন, সো সব কিছু মিলায় আমি সেন্সিটিভিটি বোঝানোর জন্য বলছি, এটা মেলের ক্ষেত্রে হইতে পারে। সেটা হচ্ছে সে এমন একটা কান্ট্রি চাচ্ছে যে সে আসলে খুব ওয়েলকামিং একটা এনভায়রনমেন্ট চাচ্ছে। ধরেন উপরে 4টা ফ্যাক্টর যা বলছেন ভাইয়া আমি সব কিছু মানতে রাজি আছি, ডোন্ট ওয়ারি, আমি ফাইন্যান্স ক্যালকুলেট করছি, আমি সব কিছু দেখছি, 1 2 3 4 আপনার সবগুলো নোট লিখছি, সবই দেখছি, কিন্তু স্টিল আমি এমন একটা কান্ট্রি চাই সেক্ষেত্রে আপনার তারা খুব সেফ হবে, খুব পলিশড হবে, আমাকে দেখে খুব একটা ডিফারেন্ট অ্যাটিটিউড দিবে না, যেখানে যাব ওখানেই আমাকে কমিউনিটির মধ্যে নিবে, এই ধরনের কিছু একটা। মানে আপনি খুব সেফ এনভায়রনমেন্ট চাচ্ছেন, বা স্টুডেন্টের প্যারেন্টসও এটা বলতে পারে যে বাবা এমন জায়গায় আমার মেয়েকে পাঠাও বা ছেলেকে পাঠাও যেখানে আমার কোনো টেনশন করা লাগবে না। স্টিল আসলে সেফটি তো মানে সব দেশই দিচ্ছে, বাট কোনো কান্ট্রি কি আছে যারা আসলে সেফটিকেই সবচেয়ে বেশি প্রমোট করে আসলে, এবং সেটা লাস্ট 10-20 বছর ধরে সেটা প্রমোট করছে বা প্রুভ করছে, এই ধরনের কোনো কিছু আছে কিনা। সো বা মানে আমি খুব ওয়েলকামিং মানে ফ্রেন্ডলি কিছু একটা চাই। যাক, আমার সিনারিও দেওয়া শেষ। সো এরকম সেন্সিটিভ কান্ট্রিও কিন্তু আছে। সো ওই স্টুডেন্টকে আমি বলবো নিউজিল্যান্ড যাইতে, কারণ নিউজিল্যান্ড সম্পর্কে আমি যে নোটটা লিখছি এবং আমার এক্সপিরিয়েন্স সবচাইতে বেশি ভালো হচ্ছে স্টুডেন্টের কাছ থেকে যে ওয়ার্ম ওয়েলকামিং, খুব ওয়ার্ম পিপল, ডাইভার্স স্টুডেন্ট পপুলেশন আছে, স্টানিং ল্যান্ডস্কেপ আছে, মন খারাপ হলে বসে থাকার জায়গা আছে, তারপরে স্টুডেন্ট কমিউনিটি অনেক স্ট্রং। সো এগুলো বিবেচনা করে এই সমস্ত স্টুডেন্টের জন্য কিন্তু নিউজিল্যান্ড ইজ দ্য বেস্ট চয়েস। তো দেখেন আমি এক একটা ফ্যাক্টর বিবেচনা করে কিন্তু এক একটা কান্ট্রি চুজ করতেছি। সো আপনার 7টা ফ্যাক্টরি তো আর 2টা আছে, খুব একটা বেশি বোরিং আমার মনে হয় আপনাদের লাগতেছে না। তারপরে যে ফ্যাক্টর সেটা সবচেয়ে বেশি স্ট্রং ফ্যাক্টর, সেটা হচ্ছে ভিসা রুলস অ্যান্ড ইমিগ্রেশন পলিসি। সো এক্ষেত্রে আপনি আসলে কি বিবেচনা করবেন, সেটা হচ্ছে ভিসা পাওয়াটা কতটুকু হার্ড ওই দেশে। যেমন এটা হার্ড ডিপেন্ড করবে একটা স্টুডেন্ট, যেমন ধরেন ইউএসএ কিছু বলা যায় না, এমবেসি যেটা বলে সেটাই। সো এটা এক ধরনের। আবার অস্ট্রেলিয়া ধরেন, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড থেকে কোনো ভিসা রিফিউজাল হলে তারা আর অ্যাকসেপ্ট করবে না। আবার ধরেন ক্যানাডাতে ভিসা রিফিউজাল হলে আপনি আবার আপিল বা রিঅ্যাপ্লাই করতে পারবেন। সো সব কিছু মিলায় আপনার কেসের উপর ডিপেন্ড করবে যে ওই দেশে ভিসা পাওয়া কতটা ইজি, সেটা একটা 1 নাম্বার কোয়েশ্চেন। আর হচ্ছে আপনার যদি ধরেন ডিপেন্ডেন্ট থাকে বা আপনার ওয়ার্কিং একটা মুড থাকে, তাহলে পার্ট টাইম জব, স্পাউস কতটুকু কাজ করতে পারবে, এই ফ্যাক্টরগুলা মানে আপনার সাথে যদি কোনো ডিপেন্ডেন্ট যায় তাদের জন্য ওই কান্ট্রির ভিসা রেগুলেশন কতটুকু হার্ড বা ইজি, সেই জিনিসগুলো সবসময় ডিসকাস করবেন। যেমন আমি আমার স্টুডেন্টের একটা সিনারিও দিই, সেটা হচ্ছে সে একটা স্টুডেন্ট, ধরেন সে হচ্ছে তার ওয়াইফকে নিয়ে যেতে চায়, আমি কেস স্টাডিটা লিখে রাখছি, এবং সে আইটি ডিগ্রি নিয়ে পড়াশোনা করতে চায়, পার্ট টাইম কাজ করতে চায়, এবং আসলে সত্যিকার অর্থে সে আসলে বলছে তার ওয়াইফকে সহ নিয়ে যেতে চায়। সেটেল ডাউন করবো কি করবো না সেটা পরে দেখা যাবে, অন্য দেশে মুভ করতে রাজি আছি, বাট 5 বছর ডিগ্রিও নিতে চায়, ডিগ্রির ভ্যালুটাও থাকতে চায় ওয়ার্ল্ড ওয়াইড, কিন্তু 5 বছর আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলে 2 মাই ইনকাম করতে চাই। এটা কিন্তু অনেক স্টুডেন্ট বলে, এখানে সারপ্রাইজ হওয়ার কিছু নাই। এই ধরনের স্টুডেন্টের জন্য সবচেয়ে আইডিয়াল ডেস্টিনেশন আমার মতে ইউকে, বিকজ
ইউকেতে জবের অ্যাভেলেবিলিটি অনেক বেশি, স্পাউস গেলে অবশ্যই এখন কিছু ফ্যাক্টর আছে যে মাস্টার্স বা মাস্টার বা রিসার্চের জন্য যেতে হবে, তো কিছু কিছু জিনিস তো থাকবেই। সো তারপরেও ইউকে প্রথমত এক্সচেঞ্জ রেট অনেক বেশি, সো আপনি টাকা জমা তো বাংলাদেশেই রাখতে চান বা ওই দেশে রাখতে চাইলেও যে কোনো দেশের তুলনায় ইউকের কারেন্সি এক্সচেঞ্জ রেট অনেক বেশি। সো এটা একটা এক্সাম্পল দিলাম। ইউকের ডিগ্রি সব দেশে পপুলারলি রিকগনাইজড, এটা নিয়ে কিছু বলার নাই, ভালো ইউনিভার্সিটি হইতে হবে। সেকেন্ড হচ্ছে আপনি ওয়াইফকে নিয়ে যেতে যাচ্ছেন, উনি ফুল টাইম জব করার পারমিশন পাবে, এবং আপনারা বলছেন যে আপনারা, আমি অনেক স্টুডেন্ট থেকে পাই যে ভাই সত্যি কথা বলতে একদম ধুমায় ইনকাম করতে চাই, তারপরেরটা দেখা যায়। যেহেতু আপনি 5 বছর পরে অন্য একটা কান্ট্রিতে মুভ করার ক্যাপাসিটি রাখেন, সো সেক্ষেত্রে এই সমস্ত সিনারিওতে ইউকে ইজ দ্য বেস্ট অপশন। চলেন লাস্ট অপশনে চলে যাই, সেটা হচ্ছে ইউনিভার্সিটি র্যাঙ্কিং এবং ইন্ডাস্ট্রি কানেকশন। অনেকে এগুলোকে কেয়ার করতে চান না, বাট আপনাকে তো এতক্ষণ যা যা বলছি যে আপনি তো যে কোনো সময় যে কোনো জায়গায় মুভ করা লাগতে পারে। সো সেক্ষেত্রে আপনি কি কি আস্ক করবেন নিজেকে, যে একটা ভালো ডিগ্রি, ধরেন একটা সো কল্ড ইউনিভার্সিটিতে গেলেন, একটা এভারেজ একটা ইউনিভার্সিটি, বাট র্যাঙ্কিং তো অ্যাটলিস্ট থাকতে হবে এবং এটার ওয়ার্ল্ড ওয়াইড ইন্ডাস্ট্রি কানেকশন এবং রেকগনিশনটাও থাকতে হবে। তো সেক্ষেত্রে আপনি লাস্ট আবারও একই জিনিসটা দিয়ে শেষ করছি যে ইউনিভার্সিটি র্যাঙ্কিং এবং ইন্ডাস্ট্রি কানেকশনটা আপনার কেমনে বিবেচনা করবেন। প্রথমত আগের কোয়েশ্চেন, এই ইউনিভার্সিটিটা ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজড কিনা, তারপরে হচ্ছে টপ এমপ্লয়ার্সদের সাথে তাদের কানেকশন আছে কিনা, আর হচ্ছে ইন্টার্নশিপ বা কো অপ অপরচুনিটি আছে কিনা, বা অস্ট্রেলিয়াতে বললে ওয়ার্ক ইন্টিগ্রেটেড লার্নিং সিস্টেমটা আছে কিনা। তার মানে আপনি ডিগ্রিটার পাশাপাশি ধরেন আপনি আইটি পড়তে যাচ্ছেন, তো আইটি মাস্টার অফ ইনফরমেশন টেকনোলজি, এখন আমি একটু মেজরে চলে যেতে বলবো, শুধুমাত্র মাস্টার অফ ইনফরমেশন টেকনোলজিটা পড়লে হচ্ছে না। সো সেক্ষেত্রে মেজরের মধ্যে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হতে পারে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হতে পারে, সাইবার সিকিউরিটি হতে পারে, আরও অনেক কিছু আছে যেটা বর্তমান ওয়ার্ল্ডে অনেক পপুলারিটি আছে বা মানে এখন এগুলোর জব ডিমান্ড আছে। সেই জিনিসটা ধরেন আপনি সব কিছু সিলেক্ট করলেন, করার পরে এখন আপনি একটা ইউনিভার্সিটিতে যাবেন। তো আইটি যেহেতু ডিগ্রিটা শিখতেছেন, ডেফিনেটলি আপনার ওখানে ইন্টারেস্ট আছে বলেই আপনি গেছেন, বা আপনার ব্যাকগ্রাউন্ড ওই স্টাডি আছে বলেই আপনি গেছেন, রাইট? সো এখন যে ডিগ্রিটা পড়ছেন, প্রথমত ওদের ইন্ডাস্ট্রি কানেকশন কেমন, কেস স্টাডি কেমন করাবে, অথবা একদম প্র্যাকটিক্যাল লার্নিংয়ের অপরচুনিটিটা কেমন, সেই জিনিসটা আপনাকে জিনিসটাকে আরও পাকাপোক্ত করবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আরও প্র্যাকটিক্যালি জানতে পারবেন, তাহলে হইলো কি আপনার একটা স্কিল ডেভেলপ হয়ে গেল, একটা ডিগ্রি হলো এবং আপনি মডার্ন ওয়ার্ল্ডের জন্য একটা স্কিল্ড পার্সন হয়ে গেলেন, তাহলে কিন্তু ফিউচারটা সেফ। এখন আরেকটু সেফ করবেন যে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতেছেন ওটার ওয়ার্ল্ড ওয়াইড রেকগনিশন আছে কিনা, তাহলে আর একটু সেফ হয়ে গেলেন আপনি। এরপর আপনি প্রয়োজনে কাজ না করেন, কামলা দিয়ে খাটেন, কোনো সমস্যা নেই, এরপরে বাংলাদেশে চলে আসেন, বাট আপনার স্কিল কিন্তু গ্রো করে ফেললো দুই জায়গা থেকে। থার্ড অপশন হচ্ছে আপনার ইন্টার্নশিপ অপরচুনিটি যদি থাকে, তাহলে ডিগ্রির পাশাপাশি আপনার একটা এক্সপিরিয়েন্সও হয়ে গেল, ওটাও কিন্তু আপনি সেল করতে পারবেন। এই জিনিসগুলো মাথায় রাখবেন। তো আমি এটা তো আমার একটা স্টুডেন্টের স্টোরি বলি। আমার একটা স্টুডেন্ট ধরেন সে বলছে যে বায়োটেকনোলজিতে ক্যারিয়ার করতে চায় এবং টপ রিসার্চ ইউনিভার্সিটিতে সে ফোকাস করতে চায়। তাহলে দেখেন, প্রথমত বায়োটেকনোলজি এটা কোন দেশে সবচেয়ে বেশি ডিমান্ড, কোন দেশে জবের ডিমান্ডের মধ্যে ঘাপলা আছে, তাইলে তো ভালো, মানে জবের ডিমান্ড আছে অনেক, অ্যাপ্লিকান্টও কম, তাহলে তো আপনি জবটা পাবেন। আবার উনি বলতেছে রিসার্চে সারা ওয়ার্ল্ডে কারা ভালো, সো এগুলো সব কিছু বিবেচনা করে আমি এই স্টুডেন্টটাকে পার্টিকুলারলি বলবো ইউনাইটেড স্টেটসে ট্রাই করার জন্য, বিকজ তাদের MIT, স্ট্যানফোর্ড, হার্ভার্ড যে সমস্ত দেশে আছে রিসার্চ নিয়ে চিন্তাই নেই, র্যাঙ্কিংও সে চাচ্ছে, স্টেম সাবজেক্ট তাদের সবচেয়ে বেশি ফোকাস করে, বায়োটেকনোলজি ইজ ওয়ান অফ দ্যাম। সো এভাবেই 7টা ফ্যাক্টর দিয়ে আসলে ইউনিভার্সিটি বা কান্ট্রি, স্পেশালি ডেস্টিনেশন চুজ করতে হয়। তো সে চুজ করার ক্ষেত্রে আমি বলেছিলাম যে লাস্টে একটা সামারি বলবো, যে কখনো ইমোশনকে প্রাধান্য দেবেন না, 2-3টা ডেস্টিনেশন চুজ করবেন, করার পরে এই 7টা ফ্যাক্টর সাথে আপনি আরও অনেক কিছু অ্যাড করতে পারেন। বাট আমার যেহেতু 8 বছরের মতো ইন্ডাস্ট্রিতে কাজ করছি, থাউজেন্ডস অফ স্টুডেন্টস কাউন্সেলিং করা হয়েছে, সো তাদের সিনারিও যাওয়ার পরে তাদের এক্সপিরিয়েন্স সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে এই 7টা ফ্যাক্টর, 7 ফ্যাক্টরস, এগুলো অন্তত আপনাকে বেস্ট একটা মানে প্রো হেল্প করবে ডিসিশন মেক করতে। সাথে আপনি যদি আরও কিছু অ্যাড করতে চান, এখনকার স্টুডেন্টরা অনেক স্মার্ট, আমার থেকেও স্মার্ট, সো আপনারা ওটাও অ্যাড করতে পারেন, দেয়ার ইজ নো প্রবলেম উইথ অ্যাডিং আপ সামথিং। বাট এই 7টা অ্যাটলিস্ট মেনটেন করে আপনি সবচেয়ে বেস্ট আপনার জন্য ডিসিশনটা নেবেন। আপনার ইমোশন থাকতে পারে অস্ট্রেলিয়ার জন্য, আপনার ইমোশন থাকতে পারে ইউকের জন্য, আয়ারল্যান্ডের জন্য, বাট আপনার জন্য সবচেয়ে বেস্ট রেজাল্ট যারা দেবে সেখানেই যান। এবার যদি ইমোশন কাউন্ট করতে হয়, সেখানে কিছু ফ্যাক্টর কনসিডার করে অ্যাগেইন আপনার জন্য সবচেয়ে বেস্ট ডিসিশন যেটা হবে সেটাই আপনি ডিসিশন নেবেন, কারণ এটার সাথে আপনি জড়িত, আপনার ফ্যামিলি জড়িত ইন দ্য ফিউচার।
সাথে একটা দেশের ইকোনমি জড়িত, আপনার জব জড়িত। সো সব কিছু মিলে ফ্রাস্ট্রেশন, ইমোশনের কারণে ফিউচারে যেন ফ্রাস্ট্রেশনে পড়তে না হয় সেই জিনিসটা মাথায় রাখবেন। সো কি কি জিনিস মাথায় রাখবেন, 7টারও আর একটা সামারি দিই। 1 নম্বর হচ্ছে আপনার গোল, 2 নম্বর হচ্ছে আপনার ভ্যালু, 3 নম্বর হচ্ছে আপনার ফিউচার প্ল্যান। এই জিনিসগুলোই মাথায় রাখবেন। তো শেষ করছি আজকের ভিডিও। আশা করি আপনার ভিডিওটা ভালো লাগছে। যারা আসলে দেশের বাইরে পড়াশোনা করতে এখন মাত্র প্ল্যান করছেন তাদের জন্য এই ভিডিওটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো রিকোয়েস্ট করবো আপনারা এইভাবেই প্ল্যান করবেন এবং অ্যাকর্ডিংলি আপনাদের সবচেয়ে বেস্ট ডিসিশনটা নেবেন। আমার শুধু একটাই টার্গেট, আপনি দেশের বাইরে যাওয়ার পরে যেন ফ্রাস্ট্রেটেড না হয়ে যান এবং আপনি দেশের বাইরে যাওয়ার পরে যেন আপনাকে এটা ফিল করতে না হয় যে আমি আরেকটু ভাবলে ভালো হতো বা আরেকটু ভালো কারোর সাথে কথা বললে হয়তো ভালো হতো। সো আমি চেষ্টা করেছি আর কি যে আপনি যেন সবচেয়ে বেস্ট ডিসিশনটা নিতে পারেন, সেটার কি টুলসগুলো আপনাদেরকে ডেলিভার করার। একটা রিকোয়েস্ট থাকবে, আপনার এই ভিডিওটা কাজে লাগতে পারে, আপনার ফ্রেন্ডের এই ভিডিওটা কাজে লাগতে পারে, আপনার কমিউনিটির যে কারো এই ভিডিওটা কাজে লাগতে পারে। সো আমাকে মোটিভেট করতে পারেন লাইক দিয়ে, আর একটু মোটিভেট করতে পারেন আপনার কমিউনিটিকে এই ভিডিওটা শেয়ার করে। আর স্প্রেড করলে আমিও হয়তো আস্তে আস্তে আরও গ্রো করবো, আপনাদেরকে আরও ভালো ভালো ইনফরমেশন দিতে পারবো। সো আমার চ্যানেল সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চেষ্টা করবো আরও ভালো কিছু উপহার দেওয়ার। সবাই ভালো থাকবেন, হ্যাপি অ্যাপ্লাইং, টেক কেয়ার।